আচ্ছা, তো আজকের ক্লাসে প্রথমে আমরা একটু রাইম স্কিম নিয়ে কথা বলবো। তোমাদের গ্রুপে দেখলাম রাইম স্কিম নিয়ে কয়েকজনের একটু ডাউট আছে। তো রাইম স্কিম বোঝার আগে আমাদেরকে রাইম বুঝতে হবে। রাইম কি জিনিস? রাইমের বাংলা হচ্ছে ছন্দ। ঠিক আছে? আমরা কোনো একটা কবিতা খুব সহজে মনে রাখতে পারি। উই ক্যান মেমোরাইজ এ পোয়েম ইফ দ্যাট পার্টিকুলার পোয়েম হ্যাজ রাইম ইন ইট। তোমরা তোমাদের স্মৃতিগুলো হাতড়াও দেখো যে যতগুলো কবিতা তোমাদের মনে আছে তার মধ্যে ইন 95% কেস দোজ পোয়েমস আর মেমোরাইজড ইন ইয়োর হেড হুইচ হ্যাভ রাইম ইন ইট। যেগুলোর মধ্যে ছন্দ আছে ওই কবিতাগুলো দেখো তোমাদের মনে থাকবে। তো এখন একটা কবিতার অনেক ধরনের ছন্দ থাকতে পারে, বুঝছো? এবং সেই ছন্দগুলো কীরকম, যে কোনো একটা পার্টিকুলার কবিতার লাইন আছে, লাইনটার শেষের যে ওয়ার্ড, ওই ওয়ার্ডের যে ছন্দের যে প্যাটার্ন তার উপর অ্যাকচুয়ালি রাইমটা নির্ভর করে। এখন রাইম স্কিম কি জিনিস? রাইম স্কিম হচ্ছে ওই যে ছন্দ, কোন ধরনের ছন্দ একটা কবিতাতে ব্যবহার করা হচ্ছে, এন্ড রাইম, ওই রাইমটা কোন ধরনের হচ্ছে তার উপর ডিপেন্ড করে রাইম স্কিম। মানে এক এক কবিতার এক এক রকম ছন্দ হয় না? তুমি দেখবা যে কোনো কোনো কবিতা আছে যেই কবিতাগুলার লাস্টের মানে দুইটা লাইন পর পর ছন্দ আছে, মানে প্রথম দুই লাইনে এক ধরনের একই রকম ছন্দ, তার পরের দুই লাইনে আবার একই রকম ছন্দ। আবার দেখা যায় যে প্রথম লাইন এবং তৃতীয় লাইনের মধ্যে ছন্দ আছে, দ্বিতীয় লাইন আর চতুর্থ লাইনের মধ্যে ছন্দ আছে। তো এগুলা হচ্ছে বিভিন্ন রকমের ছন্দের ধরন। হ্যাঁ, তো এই জন্য এটাকে বলা হয় রাইম স্কিম। দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ রাইম স্কিম। এক এক কবিতাতে এক এক রকমের রাইম স্কিম ব্যবহার করা হয়। আবার কিছু কিছু কবিতা আছে, সনেট যেগুলো আছে, যেরকম আমরা জানি, তোমরা পড়েছো যে শেক্সপিয়ারিয়ান সনেট আছে, স্পেন্সারিয়ান সনেট আছে, এরকম অনেক রকমের সনেট আছে। এই সনেটগুলোর আবার প্রেসক্রাইব কিছু রাইম স্কিম আছে, এ বিবিএ, এ বিবিএ, সিডি সিডি। হ্যাঁ, এইরকম তোমার রাইম স্কিম আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা সাধারণত একটা কবিতার রাইম স্কিম কিভাবে বের করতে পারি। আজকের ক্লাসে আমার সাথে একটু ইন্টারাকশন রাখো। হ্যাঁ, আমার সাথে একটু কথা বলো। হ্যাঁ, তো রাইম স্কিম বের করার যেটা পদ্ধতি সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা লাইনের যে লাস্টের ওয়ার্ড, ওইটার সাথে আমাদেরকে দেখতে হবে যে তার সাথে পরের লাইন অথবা তার পরের লাইনের ছন্দের মিল আছে কি নাই। ওকে, ছন্দের মিল আছে কি নাই। আমরা গতদিন কবিতাটা পড়েছি, কবিতার এগুলো সব কিছুই পড়েছি। এই যে দেখো যে ফার্স্ট স্ট্যান্জা, এই কবিতার মধ্যে 3টা স্ট্যান্জা আছে, 3টা স্তবক আছে, এবং প্রত্যেকটা ইচ অফ দ্য স্ট্যান্জা কনসিস্ট অফ 6 লাইনস। হাউ মেনি লাইনস? 6 লাইনস। তো অ্যাজ উই নো that if a stanza consists of 6 lines, দেন ওইটাকে কোন ধরনের, ওই স্ট্যান্জাটার নাম কি হয়ে যায় বলো তো দেখি? যদি একটা কবিতার মধ্যে একটা স্ট্যান্জার মধ্যে যদি 6টা লাইন থাকে, সেটাকে আমরা কি বলবো? সিস্টেক। সিস্টেট। গুড। এখন লক্ষ্য করো, আমার সাথে কথা বলো। এই কবিতার এটা হচ্ছে এই যে 6টা ওয়ার্ড দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6, এটা হচ্ছে প্রথম স্ট্যান্জার প্রত্যেকটা লাইনের লাস্টের ওয়ার্ড। এটা নাইট, ড্রিম, ব্রাইট, স্ট্রিম, টিয়ার, ইয়ার। ঠিক আছে? তাহলে যেহেতু আমরা, এবং যখন আমরা রাইম স্কিম বের করব তখন উই হ্যাভ টু ইউজ অ্যালফাবেট। ইংলিশ যে অ্যালফাবেটগুলো আছে, এ বি সি ডি, এগুলাকে আমরা ব্যবহার করব। তাহলে যেহেতু এই যে দেখো নাইট, এটা একদম একটা কবিতার প্রথম লাইন, তাহলে এর সাথে তো আর অন্য কোনোটার মিল থাকবে না। এর প্রিভিয়াস তো এর আগে কোনো তো লাইন নাই, আছে? নাই। তাহলে যেহেতু এটা একেবারেই নতুন, এটাকে আমরা কি ধরলাম? আমরা এটাকে এ ধরলাম। এখন আমার সাথে কথা বলো। তাহলে এটা প্রথম লাইন হচ্ছে এ ধরলাম, নাইট, এ। পরের লাইনটায় আসো তো, এটার উচ্চারণ করো তো দেখি কেউ একজন। এটা কি লেখা আছে? ড্রিম। ড্রিম। প্রথমটা কি লেখা আছে?
নাইট। নাইট। আচ্ছা বলো তো দেখি, ড্রিম, নাইট, এই দুইটার মধ্যে কি উচ্চারণগত মিল পাচ্ছ তুমি? না, মিল নাই। উচ্চারণগত কোনো তো আমি এখানে মিল পাচ্ছি না। কাজেই তাহলে আমরা বলতে পারি এটা ভিন্ন। তাহলে যদি ভিন্ন হয়, সে ভিন্ন ওয়ার্ডটাকে আমাদেরকে একটা ভিন্ন অ্যালফাবেট দিয়ে মেনশন করতে হবে। তাহলে প্রথমে যেহেতু আমরা এ ধরছি, পরেরটাকে আমরা কি ধরবো? বি ধরবো। তাহলে এই গেল এ, তারপরে বি। পরের ওয়ার্ডটা উচ্চারণ করো তো, এটা কি? ব্রাইট। ব্রাইট। বলো তো দেখি, আমাদের আগের যেই দুইটা ওয়ার্ড আছে তার সাথে ব্রাইটের কোনো উচ্চারণগত মিল আছে কি? ওই যে নাইট অ্যালফাবেটে চিহ্নিত। তাহলে নাইটের সাথে আমার ব্রাইটের মিল আছে, তাহলে নাইটকে আমরা কি ধরছি? এ ধরছি। তাহলে নাইট আর ব্রাইট যেহেতু মিল, তাহলে ব্রাইটকেও আমরা কি ধরবো? অ্যালফাবেট এ। এ আমরা ধরবো। তারপরের ওয়ার্ডে আসো তো, এটা কি? স্ট্রিম। এটা কার সাথে মিল আছে? এই ড্রিমের সাথে। ড্রিমের সাথে মিল আছে। ড্রিমকে কি ধরছি? বি। তাহলে স্ট্রিমকে কি ধরবো? বি ধরবো। বি ধরবো। তাহলে এটা হচ্ছে আমাদের রাইম স্কিম। নাইট একবারে নতুন, ওইটাকে এ ধরলাম। ড্রিম এটাও নতুন, বি ধরলাম। নাইটের সাথে ব্রাইটের উচ্চারণের মিল আছে, এটাকে এ ধরলাম। ড্রিমের সাথে স্ট্রিমের উচ্চারণের মিল আছে, আমরা আবার এটাকে আবার বি ধরলাম। এখন আসলে দেখি এইটা কি? টিয়ার্স। এটার সাথে কার উচ্চারণের মিল আছে? ওই যে নিচে এয়ার্স। না, নিচেরটাতে আমরা পরে যাব। তাহলে টিয়ার্সের সাথে কারো উচ্চারণের মিল আছে এখন পর্যন্ত পড়া? উপরে কারোর সাথে মিল নাই। তাহলে যখন আমি মিল পাবো না, কারোর সাথে মিল পাবো না, তখন কি করব? তখন এটা আলাদা অ্যালফাবেটে ধরবো। তখন নতুন একটা অ্যালফাবেট ধরবো। যেহেতু আমরা বি পর্যন্ত গেছি, বি এর পরে কি আসে? সি। তখন এটাকে আমরা ধরলাম হচ্ছে কি? সি ধরলাম। তারপর আসি ইয়ার্স আছে। ইয়ার্স কার সাথে মেলে? টিয়ার্স এর সাথে। টিয়ার্স এর সাথে। টিয়ার্স কে কি ধরছি? সি। তাহলে ইয়ার্স কে কি ধরবো? সি ধরবো। সি ধরবো। এই যে অ্যাজ ইজি অ্যাজ দ্যাট, এত সহজ একটা জিনিস। তাহলে আমাদের ফাইনাল রাইম স্কিম তাহলে কি দাঁড়ালো এটার? এ বি, এ বি, সি সি। সি এইভাবে সি। এইভাবে যদি আমরা মেনশন করে যদি দিতে পারি, মাস্টার কেন, মাস্টারের বাপের সাধ্য নাই তোমার মার্ক কাটবে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে, এটাকে আরও আমরা যদি ডিটেলসে বলতে চাই, তাহলে এটার মধ্যে 4টা লাইনে ভিন্ন রাইম স্কিম এবং লাস্টের যে কাপলেট আছে সেইটার মধ্যে সেম রাইম স্কিম। এই যে দেখো, in every stanza the first and third line rhyme and the second and fourth line rhyme and the last two lines from a rhyming couplet. লাস্টের 2 লাইনের মিল থাকবে এবং প্রথম তৃতীয় লাইন, দ্বিতীয় আর চতুর্থ লাইনের মধ্যে মিল থাকবে। কথাকে বুঝতে পেরেছো সবাই? বলো দেখি, ক্লাসে যে কয়জন আছো, তোমাদের কি রাইম স্কিম সম্বন্ধে কি আর কোনো ডাউট আছে? না দাদা, একদম ক্লিয়ার। এই সেম জিনিস, এই সেম প্যাটার্ন প্রত্যেকটা। আচ্ছা দাঁড়াও, দ্বিতীয় ইয়েটাও আমি একবার পড়াই দিই। দেখো দ্বিতীয়তে, এখন দেখো সেকেন্ড স্ট্যান্ডা, সুইট। এখানে কি আছে? সুইট। বলো তো দেখি, এর আগে যে আমি 6টা লাইন করছি তার সাথে সুইটের কি কোনো উচ্চারণগত মিল আছে? কারোর সাথে মিল আছে সুইট? না দাদা, এরকম পাই নাই। আচ্ছা, এখানে আছে সুইট। নাইট সুইট, তেমন মিল নাই। ড্রিম সুইট, মিল নাই। তাহলে এখানে আমরা তেমন মিল পাচ্ছি না, সেজন্য উই আর কনসিডারিং সুইট অ্যাজ একেবারে নতুন অ্যালফাবেট, ডি। তারপর প্যারাডাইস, উচ্চারণে মিল নাই, এখানে ধরলাম আবার ই। সুইট মিট, সুইট মিট। হ্যাঁ, যখন কোনো সেন্টেন্সের মধ্যে ডবল অ্যালফাবেট থাকবে তখন সেটার উচ্চারণে জোর দিতে হবে, সুইট মিট। ঠিক আছে? তখন তাহলে এটাকে আমরা ধরলাম ডি। তাহলে প্রথম লাইন আর তৃতীয় লাইনের মিল আছে, আবার ধরলাম ডি। তারপর আইস, প্যারাডাইস আইস, মিল আছে, তাহলে ওইটাকেও ধরলাম ই, এইটাকেও ধরলাম ই। তারপরে কি আছে? ডোর, এটাও কিন্তু একদম নতুন, তাহলে ডোর, এইটাকে ধরলাম এফ। মোর, এইটাকেও ধরলাম এফ। তাহলে এইটার রাইম স্কিম কি? এটার রাইম স্কিম হচ্ছে ডিই, ডিই, এফ এফ। এই কবিতার যতগুলা লাইন আছে সবগুলাতেই আমরা দেখবো যে লাস্টের যে দুইটা লাইনের মধ্যে মিল থাকবে, কাপলেটের মধ্যে মিল থাকবে। ঠিক আছে? অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। রাইম স্কিম এভাবে বের করতে হবে, একদম সোজা একটা জিনিস। ঠিক আছে? তো এটা আমাদের হলো। এখন আমরা চলে আসি এটার যে প্রশ্নগুলো আছে। গত দিনের ক্লাসে আমি কবিতা পড়িয়েছি, আশা করছি
কবিতাতে এবং তার রিলেটেড যে কয়টা প্রশ্ন আছে ওগুলাতে তোমাদের কারো কোনো সমস্যা নাই। কালকের ক্লাসে আমি সেন্ট্রাল থিম আমি পড়াইছি, এজন্য আমি আর সেন্ট্রাল থিম পড়ালাম না। এরপর আমরা আসি যে হোয়াট ইজ দ্য ইমেজারি। এটা তোমাদের 10 মার্কের একটা প্রশ্ন, ঠিক আছে? প্রশ্নটা দেখো যে হোয়াট ইজ ইমেজারি, অ্যানালাইজ দ্য ইমেজারি ইন ইকো, হাউ ডু দ্য ইমেজেস ইউজড ইন দ্য পোয়েম ডিপেন্ড দ্য মিনিং অফ দ্য পোয়েম। ইমেজারি কি জিনিস, এই কবিতার ইমেজারিগুলোকে তোমাকে ইন্ডিকেট করতে হবে এবং এই কবিতার যে মিনিং বোঝানোর জন্য ইমেজারির কি অবদান আছে, হ্যাঁ, কিভাবে এটা তোমাকে হেল্প করে। দেখো, in Eco, Christina Rossetti uses rich and beautiful images to express the themes of love, memory, longing, separation, death and hope of reunion. তাহলে এখানে মেইনলি কোন কোন থিমকে ইমেজারি দিয়ে তোমার সামনে স্পষ্ট করা হচ্ছে? মেইনলি ভালোবাসা, তোমার যে স্মৃতি, তোমার যে কারো প্রতি একটা অনেক পরিমাণ চাওয়া, লংিং, ইয়োর ডিজায়ার টু সি দ্যাট পারসন, তোমার যে সেপারেশন হয়ে গেছে, ডেথ এবং হোপ অফ রিজন, তুমি আবার হোপ করছো যে হ্যাঁ আমরা যখন স্বর্গে যাব, হয় নেভার উই উইল গো টু হেভেন, হ্যাঁ, I will wait for my beloved and when that door will open and you will enter into the heaven, হ্যাঁ, that union of ourself will not be destroyed by any force of the nature. যখন আমরা মিলিত হব, হ্যাঁ, ওই ইটারনাল প্লেসে, তখন আমাদের মধ্যে আর কখনো কি হবে না, সেপারেশন হবে না। ওকে, দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট ইমেজ is the image of night and silence. Night and silence. The poem begins with the line, come to me in the silence of the night. এই ইনভার্টেড কমার মধ্যে বোল্ড করে যেটা লেখা আছে, এটা নীল কলম দিয়ে লিখবা। কতদিন বলেছিলাম, আবার বলছি, এটা আমাদেরকে নীল কলম দিয়ে লিখতে হবে। একটা কবিতার মধ্যে তুমি যত কোটেশন ইউজ করবা, ওই প্রশ্নটাতে তোমার মার্ক পাওয়ার পসিবিলিটি আরও বেড়ে যায়। This line creates a quiet and lonely atmosphere. Night symbolizes darkness, loneliness, sadness, and emotional isolation. The silence suggests emptiness and separation. The speaker feels lonely because her beloved is no longer with her. The image helps us understand her deep grief and longing. The peaceful silence of night also makes dreams and memories stronger. তিনি বলছেন তিনি একাকিত্ব, বিশাল একটা একাকিত্বে তিনি ভুগছেন। এই নাইট কাকে কাকে সিম্বলাইজ করে? ডার্কনেস, লোনলিনেস, স্যাডনেস এবং ইমোশনাল আইসোলেশন। যেহেতু অ্যাজ উই নো দ্যাট দ্য বিলাভেড অফ আওয়ার পয়েট ইজ নো মোর, দ্যাটস ওয়াই শি ইজ ইন এ ডিপ গ্রিফ। তিনি প্রচণ্ড কষ্টের মধ্যে তিনি আছে। গ্রিফ শব্দের অর্থ হচ্ছে কষ্ট। অ্যান্ড সে তাকে একবার দেখার জন্য তিনি ডিজায়ার পোষণ করছেন। দ্যাটস ওয়াই হি ইজ সেইং, তুমি এই রাতে কাম টু মি সাইলেন্স অফ দ্য নাইট, তুমি রাতের যে নিস্তব্ধতায় আমি যে কষ্ট পাচ্ছি, তুমি সেই নিস্তব্ধতায় আমার কাছে আসো। কিভাবে আসবা? ড্রিমের মাধ্যমে। দেখো, দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট ইমেজ ইজ ড্রিমস। দ্য স্পিকার সেস, কাম ইন দ্য স্পিকিং সাইলেন্স অফ এ ড্রিম। স্পিকিং সাইলেন্স অফ এ ড্রিম, এই স্পিকিং সাইলেন্স অফ এ ড্রিম কি জিনিস? তিনি বলছেন যে অ্যাজ ইউ আর নো মোর, there is no possibility for me to see you again or leading a life with you again. পসিবিলিটি আছে? নাই তো। তো তিনি তারপর বলছেন, বাট there is a bridge, you see, there is a bridge by which I can see you. সেটা কি? সেটা হচ্ছে বাই ড্রিমিং। তুমি যদি স্বপ্নে আমার কাছে আসো, তাহলে কিন্তু আমি তোমাকে দেখতে পারবো। সো দিস ইজ দ্য অনলি ওয়ে হাউ আই ক্যান সি ইউ। দ্যাটস ওয়াই হি ইজ সেইং, যে নিস্তব্ধতা, সাইলেন্স অফ এ ড্রিম, স্পিকিং সাইলেন্স অফ এ ড্রিম। আমি যখন একটা মানুষ ঘুমায়, কি একদম নিশ্চুপ অবস্থায় ঘুমায় না?
কিন্তু তার মাথার মধ্যে কিন্তু অনেক কিছু চলতে পারে, সে এর সাথে কথা বলছে, ওর সাথে কথা বলছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই দ্য পয়েট ইজ সেইং কাম টু মি ইন দ্য স্পিকিং সাইলেন্স অফ ড্রিম। ওই যে একটা ব্রিজ আছে, তোমার সাথে সরাসরি দেখা করা তো আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু ওই যে একটা ব্রিজ আছে, এই ব্রিজের মাধ্যমে আমি তোমার সাথে দেখা করতে চাই। ওকে, দেন Rossetti also uses powerful visual images in describing the beloved. She writes, "Come with soft rounded cheeks and eyes as bright as sunlight on a stream." তোমাদের মধ্যে গতকালের ক্লাসে কে কে ছিলা? এখন আর কথা বলবো না। গতকালের ক্লাসে কে ছিলা? আমাকে এই লাইন দুইটা কি কেউ একজন বুঝাই দিতে পারবা? এই লাইনটা যে কাম উইথ সফট রাউন্ডেড চিকস অ্যান্ড আইস অ্যাজ ব্রাইট অ্যাজ সানলাইট অন এ স্ট্রিম, এই দুইটা লাইন আমাকে কেউ একটু বুঝায় দাও তো। মানে এই ইমেজারি দ্বারা তিনি যে এই লাইনটা বলেছেন, এই লাইনটার শোনার পর তোমার মানে তুমি কি ভিজুয়ালাইজ করতে পারছো, তুমি কি বুঝতে পারছো বলো দেখি কেউ একজন। কেউ নাই, সবগুলা চুপ। তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমার কষ্ট হোক, although when you will come to me, that will be very painful matter for me. Why painful? Because I can see you, that is the sweet thing, okay, but whenever you will go, তখন কিন্তু আমি কান্নায় ভেঙে পড়বো। তো তারপর তিনি বলছেন যে ঠিক আছে তুমি আসো, কিন্তু আমি তোমাকে ওই যে তুমি মারা গেছো, তুমি বৃদ্ধ হয়ে গেছিলা, ওই রূপে আমি তোমাকে দেখতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ ইন সাচ ম্যানার, ইন প্যালসিড ম্যানার, ওকে। তো আমি তোমাকে কিভাবে দেখতে চাই? ওই যে তোমার মধ্যে যখন তারুণ্য ছিল, তুমি যখন যুবক ছিলে, তোমার ফিজিক্যাল গঠন যেমন ছিল, ঠিক সেভাবে আমি তোমাকে দেখতে চাই। তোমার রাউন্ডেড চিক থাকবে, একদম গোল গাল, গোলুমলু তোমার গাল থাকবে, এবং সে তার বিলাভেডের চোখের ক্যারেক্টারিস্টিক সে বলছে তোমার চোখ কেমন হবে, তোমার চোখ কেমন হবে? ওই যে যে ঝর্ণা আছে, ঝর্ণা অথবা একটা বহমান যে নদী আছে, একটা বহমান নদী, তার উপরে সূর্যের রোদ এসে পড়েছে। তো যখন কোনো বহমান কোনো একটা নদীর উপর যখন সূর্যের রোদ এসে পড়ে, সেটা কি হবে? একদম চিকচিক করবে না, একদম উজ্জ্বল হয়ে যাবে না, ব্রাইটনেস কাজ করবে না, আয়নার মতো চকচক করবে। হ্যাঁ, তো সে বলছে তোমার চোখটা হবে ওই রকম, তোমার গালটা হবে একদম গোলুমলু গাল, হ্যাঁ, এবং তোমার চোখটা হবে একদম ব্রাইটনেসে ভরপুর। যখন তোমার যৌবন ছিল, তখন মনে করো যে সময়ের সাথে সাথে মানুষের চোখের ঔজ্জ্বল্যতা কিন্তু কমে যায়, ঠিক আছে? মানুষের জীবনী শক্তি, আশা শক্তি, এটা আস্তে 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 কমে যায়, এবং এই কমার কারণে চোখের যে একটা ঔজ্জ্বল্য, চোখে কিন্তু মানুষের জীবনী শক্তি থাকে, তো এটা কিন্তু কমে যায়। দ্যাটস ওয়াই সে বলছে যে তোমার সেই তারুণ্যের সময় তোমার যে শারীরিক যে গঠন ছিল, ঠিক সেভাবেই তুমি আমার কাছে আসো। এরপরে অ্যানাদার ইম্পর্টেন্ট ইমেজ ইজ দ্য ইমেজ অফ টিয়ার অ্যান্ড মেমোরি। তিনি বলছেন কান ব্যাক ইন টিয়ার। সে বলছে যে আমি জানি যে তুমি যখন আসবা তখন আমি কান্না করব। কেন কান্না করব? কারণ তুমি তো আমার কাছে ফরএভার থাকবে না, ইউ উইল নট স্টে টু মি ফরএভার। হ্যাঁ, তুমি আমার কাছে থাকবা না। সো দ্যাটস ওয়াই যখন তুমি চলে যাবে, আমার ঘুমটা যখন ভাঙবে, আমি কান্নায় ভেঙে পড়বো। তারপরেও আমি ওই যে মেমোরি, যে তোমার সাথে জড়িত যে মেমোরিগুলো আছে, ওইটা তো আমি এক মুহূর্তের জন্য, 2 মুহূর্তের জন্য তো আমি রিলিভ করতে পারবো, আমি তো আবার সেটা করতে পারবো, আবার এক্সপিরিয়েন্স করতে পারবো। তো ওটাই আমার শান্তি। তো এটা একটা ইমেজ। এরপর দেখো, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ইমেজেস অফ দ্য পোয়েম ইজ দ্য ইমেজ অফ প্যারাডাইস। প্যারাডাইসের তিনি ইমেজ করছেন। তিনি বলছেন যে হোয়ার সোলস ব্রিমফুল অফ লাভ অ্যাবাইড অ্যান্ড মিট। তিনি বলছেন যে আমার যখন ঘুম ভাঙবে, আমাদের ঘুমটা ভাঙা উচিত স্বর্গে, প্যারাডাইসে। কেন? বিকজ
ওইখানে মানুষ পিওরলি একে অন্যকে ভালোবাসে, একদম যেরকম একটা গ্লাসে যদি পানি ঢালো, পানি ঢালতে ঢালতে এমন একটা অবস্থা আসবে যখন একদম ব্রিমফুল, কানায় কানায় ভর্তি হয়ে যাবে ওই পানিটা, ঠিক সেরকমই স্বর্গে মানুষ নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিয়ে একে অন্যকে ভালোবাসে। তো ওইভাবে আমি তোমাকে ওইখানে ভালোবাসতে চাই, এবং ওইখানে তোমার সাথে আমার যে রিইউনিয়ন হবে, তারপর আর কখনো কোনো সেপারেশন হবে না, কখনো কোনো লস হবে না। ওকে, এরপর দেখো, রোসেটি অলসো ইউজ দিস দ্য ইমেজ অফ ডোর। এখানে তিনি একটা দরজার কথা বলছেন, তিনি বলছেন ওয়াজ দ্য স্লো ডোর দ্যাট ওপেনিং লেটিং ইন লেটস আউট নো মোর। তিনি বলছেন যে আমি ওখানে দাঁড়ায় থাকবো, আমি ওখানে দাঁড়ায় থাকবো যতক্ষণ না তুমি আসতেছো। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো যে ওই স্বর্গের যে দরজাটা আছে ওটা আস্তে আস্তে খুলতেছে, একজন একজন করে ভেতরে আসছে। আমি পেশেন্সলি আই উইল স্টে দেয়ার, I will stand there and I will look patiently at that slowly opening door. হ্যাঁ, ওই দরজার দিকে আমি ইয়ে করবো, আমি আস্তে আস্তে ওইটার দিকে আমি তাকায় থাকবো। I will watch I will watch that door opening, and whenever you will enter into that door, ওই দরজার ভিতর দিয়ে তুমি যখন ইয়ে করবা, যখন ইন্টার করবে, এবং when we will reunite, যখন আমি তোমাকে জড়ায়ে ধরবো, আমাদের আবার যখন পুনর্মিলন হবে, তখন কিন্তু তুমি আর ওইখান থেকে মানে আমাদের আর কখনো সেপারেশন হবে না। ওকে, এরপরে ফাইনাল ইমেজারি, দ্য ইমেজ পালস টু পালস, breath to breath expresses complete closeness and intimacy. Here, what is the poet is saying? The poet is saying that you come to me, please you come to me, then I will do something. What is that? আমি তো অনেক দিন তোমাকে কাছে পাই না, so I want to hug you. I want to hug you in such a manner that our hugging will be so tight that you will be able to feel my pulse, you will be able to feel my heartbeat, you will be able to feel my heartbeat, and I also will be able to feel your heartbeat. Okay, then he's saying that I want to kiss you, I want to kiss you in such a manner that I can feel your breath. আমি যেন তোমার নিঃশ্বাসকে, হ্যাঁ, তোমার নিঃশ্বাস প্রশ্বাসকে যেন আমি অনুভব করতে পারি। অ্যান্ড দেন হি ইজ সেইং দ্যাট ইউ লিন অন মি, তুমি আমার উপর ঝুঁকে আসো। আই ওয়ান্ট টু হ্যাভ এ ইন্টিমেট টাইম উইথ ইউ, আই ওয়ান্ট টু মেক লাভ রিলেশনশিপ উইথ ইউ, যেটা আমি তোমার সাথে। তারপর সে বলছে যে লং অ্যাগো, হাউ লং অ্যাগো, দ্য মেমোরিজ, দ্য এক্সপিরিয়েন্সেস হুইচ উই ইউজ টু হ্যাভ, যেটা আমি তোমার সাথে আর করতে পারি না, কারণ ইউ আর নো মোর. So I want to relive that particular moments. Okay. Thus the imagery echo greatly depends the meaning of the poem. Though images of light, মানে এই কবিতার মিনিংটা এক্সপ্রেস করার জন্য ইমেজারি কিন্তু প্রচুর ভূমিকা আছে। Though the images of night, dream, sunlight, tears, paradise, slow door, physical closeness, Christina Rossetti beautifully expresses sorrow. কি কি জিনিসকে সে এক্সপ্রেস করে? sorrow, দুঃখ, longing, আকাঙ্ক্ষা, মেমোরি, স্মৃতি, ইটার্নাল লাভ, স্পিরিচুয়াল লাভ। দিস ইমেজারি মেক দ্য পোয়েম ডিপলি টাচিং, ইমোশনাল অ্যান্ড আনফরগেটেবল। ওকে, এরপরে দেখো পরের প্রশ্ন কি, যে হাউ ডাজ ক্রিস্টিনা রোসেট্টি এক্সপ্রেসেস লংিং অ্যান্ড ডিজায়ার ইন দ্য পোয়েম। এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? জি দাদা, শুনতে পাচ্ছি। ওকে, এখন তো শুনতে পাও, যখন প্রশ্ন ধরি তখন তো শুনতে পাও না। হাউ ডাজ ক্রিস্টিনা রোসেট্টি এক্সপ্রেসেস লংিং অ্যান্ড ডিজায়ার, তার বিলাভেডকে দেখার যে আকাঙ্ক্ষা, ডিজায়ার, এটা তিনি কিভাবে এক্সপ্রেস করেছেন? দেখো সহজ, ক্রিস্টিনা রোসেট্টি বিউটিফুলি এক্সপ্রেসেস লংিং অ্যান্ড ডিজায়ার তো ইমোশনাল ল্যাঙ্গুয়েজ, রিপিটেশন, ভিভিড ইমেজারি অ্যান্ড মেমোরি। তিনি এখানে ইমোশনাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন, হ্যাঁ, রিপিটেশন, কাম টু মি ইন দ্য সাইলেন্স অফ ড্রিম, কাম টু মি স্পিকিং, মানে কাম টু মি, এইটার রিপিটেশন আমরা দেখব, ভিভিড ইমেজারি, এবং এই কবিতার মধ্যে বিউটিফুল ইমেজারি তিনি ব্যবহার করেছে, এবং মেমোরিজ। দ্য পোয়েম শোজ দ্য ডিপ পেইন অফ সেপারেশন অ্যান্ড দ্য স্পিকার স্ট্রং ডিজায়ার টু মিট হার লস্ট beloved again, even though death has separated them, her voice remains alive. দেখো, from the beginning of the poem, Rossetti shows longing through
repeated request. The poem opens with the line, "Come to me in the silence of night." Come clearly shows, যখন তুমি ভালো করে বোঝো, whenever you will repeat a particular word, তখন কোনো একটা কবিতার মধ্যে যখন তুমি কোনো পার্টিকুলার ওয়ার্ডকে রিপিট করবা না, তখন সেটা দ্বারা বোঝানো হয় যে তুমি ওই ওয়ার্ডটার প্রতি কতটা ইমফ্যাসিস বহন করছো। ইমফ্যাসিস শব্দের অর্থ কি? এমফ্যাসিস জোর দেওয়া জোর দেওয়া। হ্যাঁ, তুমি ওই ওয়ার্ডটার প্রতি কতটা জোর দিচ্ছ, ওইটার প্রতি তুমি কতটা ইমোশন বহন করছো। সে বারবার বলছে কাম টু মি, কাম টু মি। দ্যাটস ওয়াই ইট ইজ শোয়িং দ্য শি ইজ ইন এ গ্রেট গ্রিফ। তিনি বিশাল একটা কষ্টে আছেন। দ্যাটস ওয়াই শি ইজ সেইং দ্যাট কাম টু মি, তুমি আমার কাছে আসো। ওকে, সে তাকে আবার ফিরে পেতে চায়। এরপর দেখো, দ্য পয়েট অলসো ইউজেস দ্য ইমেজ অফ ড্রিমস টু এক্সপ্রেস ডিজায়ার। সে বলছে যে তুমি ফিজিক্যালি ইট ইজ ইম্পসিবল দ্যাট উই উইল রিইউনাইট, দিস ইজ ইম্পসিবল, তোমার তো মৃত্যু হয়ে গেছে, আমাদের তো আর দেখা করা সম্ভব নয়। তারপর তিনি বলছেন আচ্ছা ঠিক আছে, যদি ফিজিক্যালি আমাদের দেখা করা না সম্ভব হয়, whenever it will be night, come to me in the speaking silence of dreams. যখন আমি সব কিছু নিশ্চুপ হয়ে যাবে, তখন তুমি আমার কাছে আসো। ওই নিশ্চুপতার মধ্যে দিয়ে আমি তোমার সাথে কথা বলবো, ওই ড্রিমের মধ্যে দিয়ে, যদিও এটা অল্প সময়ের জন্য হবে, তারপরেও তুমি আমার কাছে আসো। এরপরে দেখো, রোসেটি অলসো এক্সপ্রেসেস লংইং দ্য মেমোরি। তিনি তার স্মৃতি হাতড়াচ্ছেন। তিনি বলছেন যে তুমি আমার কাছে আসবা, কিন্তু এখানে একটা কিন্তু আছে। তিনি বলছেন আমি তোমাকে তোমার ওই বার্ধক্যে অথবা মৃত্যুর সময় তুমি যেমন দেখতে ছিলা, ওইভাবে আমি তোমাকে দেখতে চাই না। প্লিজ, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ ইন সাচ এ ম্যানার। আমি তোমাকে কীভাবে দেখতে চাই? আমি তোমার যেই যৌবন ছিল, তোমার জীবনের পিক সময়ে তুমি যেমন ছিলা, তোমার যে সুগঠিত গাল, সুগঠিত শরীর, তোমার যে উজ্জ্বল চোখ, চোখের আর ডেসক্রিপশন আর দিলাম না, এর আগের প্রশ্নে বলেছি। তো এই রকম ক্যারেক্টারিস্টিক্স যেন তোমার সাথে থাকে। তিনি এটার দ্বারা তার যে ডিপ ইমোশনাল অ্যাটাচমেন্ট এবং তিনি যে তাকে দেখতে চান, কিভাবে তিনি দেখতে চান, এই সবগুলো তিনি প্রকাশ করেছেন। এরপর দ্য পয়েট ফার্দার এক্সপ্রেসেস লংইং দো ইমোশনাল কন্ট্রাস্ট। এখানে তিনি একটা কন্ট্রাস্ট বুঝাইছেন। তিনি বলছেন যে ও ড্রিম, হাউ সুইট, টু বেটার সুইট। বারবার একটা কথা বলছি, এই যে ইনভার্টেড কমার মধ্যে যে লাইনগুলো আছে, এগুলো একদম মুখস্থ করে ফেলাও, এগুলা ইউজ করতেই হবে। কোটেশন ইউজ করা ছাড়া ভালো মার্ক কিন্তু পাওয়া যায় না, কোটেশন ব্যবহার করতে হবে। দেখো এক একটা প্রশ্নের মধ্যে কতগুলা করে কোটেশন দিয়ে দিছি তোমাদেরকে। তো তিনি বলছেন যে আমি যে তোমাকে দেখতে পাবো, আমাদের যে পয়েট আছে, পয়েটের কাছে তার বিলাভেটের চেয়ে তো গুরুত্বপূর্ণ কেউ নয়, তাই না? তো তিনি বলছেন যে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ, এবং আমি স্বপ্নের মাধ্যমে আমি তোমাকে দেখতে পাচ্ছি, এর চেয়ে তো মধুর আমার কাছে কিছু হতে পারে না। তিনি বলছেন যে হাউ সুইট, কতই না মধুর, টু সুইট, প্রচণ্ড মধুর, অনেক মধুর। তারপর আবার তিনি বলছেন যে এটা মধুর, কিন্তু এর মধ্যে তিক্ততা আছে, টু বিটার সুইট, এর মধ্যে তিক্ততা আছে। কেন তিক্ততা আছে? কারণ কিছুক্ষণ পরে তো তুমি চলে যাবা, কাজেই দের ইজ এ মিক্সচার অফ বিটারনেস, একটা তিক্ততা এবং মিষ্টতা, এই দুইটার একটা মিক্সচার এখানে আছে। তারপর দেখো, ইন দ্য ফাইনাল স্ট্যান্জা লংিং বিকামস ইভেন স্ট্রঙ্গার। দ্য স্পিকার সেজ কাম ব্যাক টু মি ইন ড্রিমস অ্যান্ড আই ওয়ান্ট টু ফিল ইউর পালস। I want to hug you, I want to kiss you, and then I want to have an intimate time with you. Thus, Christina Rossetti expresses longing and desire in echo through repetition, dreams, memory, and emotional images. The poem, the poem beautifully shows that true love remains strong even after separation and death. তো আশা করছি আমরা এই প্রশ্নটা বুঝতে পারছি। এই কবিতাগুলার, এই গল্পগুলার একটা জিনিস কি, তোমাদের প্রশ্নের উত্তরগুলো এমনভাবে সাজানো আছে যে আমি যে প্রশ্নগুলা দিয়েছি সাজেশনে, এগুলা থেকে যদি আসে তাহলে তো ভালো, আশা করছি এর মধ্যে থেকে আসবে। কিন্তু যদি কোনো প্রশ্ন এই সাজেশনের বাইরেও আসে, তোমাদের এই প্রশ্নগুলাই জাস্ট একটু ঘুরায় পেঁচায় যদি লিখে দাও, একটু যদি বুঝতে পারো যে প্রশ্নটা কি থেকে আসছে, উত্তর করা কিন্তু প্রচণ্ড পরিমাণ সহজ। বুঝতে পারছো? কাজেই একটু ভালো করে বোঝার চেষ্টা করো।
আর তোমাদের তো কবিতাটা খুব সুন্দরভাবে বুঝাই দিছি। কবিতা বুঝলে যে কোনো জায়গা থেকে উত্তর করা যাবে। এরপর দেখো, এরপর হচ্ছে ইন হোয়াট ওয়ে ডাজ দ্য পোয়েম রিফ্লেক্ট ভিক্টোরিয়ান অ্যাটিটিউড টুয়ার্ডস ডেথ, লাভ অ্যান্ড দ্য আফটার লাইফ। এই যে দ্য পোয়েট ওয়াজ ফ্রম ভিক্টোরিয়ান এজ, এবং ভিক্টোরিয়ান এজের মানুষদের তোমার হচ্ছে মৃত্যুর প্রতি, ভালোবাসার প্রতি এবং আফটার লাইফের প্রতি কী ধরনের অ্যাটিটিউড ছিল, কী ধরনের দৃষ্টিভঙ্গি ছিল, আমাদেরকে সেটা এখন বলতে হবে। ঠিক আছে, দেখো, ক্রিস্টিনা রোসেটি ক্লিয়ারলি রিফ্লেক্টস ভিক্টোরিয়ান অ্যাটিটিউড টুয়ার্ডস ডেথ, লাভ অ্যান্ড afterlife. The poem shows how people of Victorian age thought about loss, memory, religion and eternal reunion. তিনি এই জিনিসগুলো নিয়ে তারা কীরকমভাবে ভাবতো। During the Victorian period, death was common part of life because many people died from disease and poor medical care. ওই সময়ে প্রচুর মানুষ মারা গিয়েছিল বিভিন্ন অসুখ বিসুখ এবং লেস মেডিকেল কেয়ারের জন্য। অ্যাজ এ রেজাল্ট, Victorians often thought deeply about death and life after death. এবং এই যে তারা যে চোখের আশেপাশে এই মৃত্যুকে তারা যে দেখতো, এর ফলে তাদের মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন নিয়ে তারা অনেক চিন্তা ভাবনা করতো। ঠিক আছে, রিলিজিয়ন অলসো প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দেয়ার ডেইলি লাইফস। দেখো, ফার্স্ট দ্য পোয়েম রিফ্লেক্টস ভিক্টোরিয়ান অ্যাটিটিউড টুয়ার্ডস ডেথ। মৃত্যু সম্বন্ধে তাদের অ্যাটিটিউড বোঝাচ্ছে এই কবিতাতে। দ্য ভিক্টোরিয়ান সোসাইটি, in Victorian society, death was seen as a painful but normal matter. People accepted that death was unavoidable, but they deeply mourned the loss of loved ones. So as you know, as I have told you earlier, that on that particular period, death was a very common matter. অসুখ বিসুখ থেকে শুরু করে কোনো ইয়ে ছিল না, কোনো মেডিকেল কেয়ার ছিল না, তো মানুষ মারা যেত। দ্যাটস ওয়াই পিপল একসেপ্টেড ডেথ। মানুষ মৃত্যুকে একসেপ্ট করে নিয়েছিল যে হ্যাঁ, এটা একটা ন্যাচারাল থিং, ইট ইজ এ ন্যাচারাল থিং। এবং কিন্তু তারা কিন্তু আবার টোটালি ইমোশনলেস তারা ছিল না। তাদের মর্ন, MOURN, তোমরা কি কেউ বলতে পারবা যে মর্ন মানে কি? MOURN গতকালের ক্লাসে বলেছিলাম। mourn, what is the meaning of mourn? মিউট করো। হোয়াট ইজ দ্য মিনিং অফ মর্ন? মর্ন মানে হচ্ছে কারো জন্য বিলাপ করা, কান্না করা, হ্যাঁ, হাই হুতাশ করা। তো কিন্তু তারা কিন্তু একেবারে ইমোশনলেস ছিল না। তারা তাদের লাভড ওয়ানদের মৃত্যুতে তারা হচ্ছে বিলাপ করতো, কান্না করতো তারা। ইন ইকো দ্য স্পিকার সাফার্স বিকজ শি হ্যাজ লস সামওয়ান শি লাভ ডিপলি। তিনি এখানে সাফার করছেন কারণ তিনি তার সবচেয়ে ভালোবাসার মানুষটাকে সে হারায় ফেলেছে। হার পেইন ক্যান বি ফেল ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য পয়েন্ট, হি সেজ কাম টু মি ইন দ্য সাইলেন্স অফ নাইট। একদম কবিতার শুরু থেকে তার যে কষ্ট আমরা দেখতে পাবো। দ্য ইমেজ অফ নাইট ক্রিয়েটস এ লোনলি, আচ্ছা, দ্য সাইলেন্স কই গেল? The silence suggests emptiness and emotional pain. This shows how deeply she feels the absence of her beloved, like many Victorians. তো এখান থেকে আমরা বুঝতে পারি যে তার বিলাভেটের যে অ্যাবসেন্স, এখান থেকে সে কতটা কষ্ট পাচ্ছে সে। Like many Victorians, she keeps mourning but continues to hold on to love and memory. সে বিলাপ করে এবং সে তার ভালোবাসা এবং স্মৃতি সে হাতড়ায়, তাকে সে পেতে চায়। সেকেন্ড, দ্য পোয়েম রিফ্লেক্টস ভিক্টোরিয়ান আইডিয়াস অ্যাবাউট লাভ। ভালোবাসা সম্বন্ধে তাদের যে কনসেপ্ট, এটা এখানে দৃশ্যায়ন হয়েছে। ভিক্টোরিয়ানস বিলিভ দ্যাট ট্রু লাভ ওয়াজ পিওর, লয়াল, স্পিরিচুয়াল অ্যান্ড এভারলাস্টিং। যেটা ট্রু লাভ, এটা পিওর হবে, এটা লয়াল হবে, স্পিরিচুয়াল হবে এবং এভারলাস্টিং হবে। ভালোবাসাটা কখনো নষ্ট হবে না, থেকেই যাবে। লাভ ওয়াজ নট অনলি ফিজিক্যাল অ্যাট্রাকশন, ইট ওয়াজ সিন অ্যাজ এ ডিপ ইমোশনাল অ্যান্ড মোরাল বন্ড টুয়ার্ডস টু সোল। ভালোবাসা যে এখানে শুধুমাত্র ফিজিক্যাল যে অ্যাট্রাকশনের কারণে তা কিন্তু দেখানো হচ্ছে না। দুইজনের মধ্যে যে ইমোশনাল এবং মোরাল যে বন্ড আছে, দুইটা আত্মার যে বন্ধন, এটা এখানে দেখানো হচ্ছে। ইন দ্য পোয়েম
Speaker, love remains alive even after death has separated them. He still longs for her beloved and cannot forget him. Her repeated plea, তার সে বারবার ইয়ে করছে, বিলাপ করতেছে, কাম ব্যাক টু মি ইন ড্রিমস, shows the strength of her love. The repeated word come expresses deep longing. আচ্ছা, তিনি এখানে বারবার বলছেন যে তুমি আমার কাছে আসো। তার যে কষ্ট, তার বিলাভেটের যে মৃত্যু হয়ে গেছে এবং মৃত্যুর পরে সে যে তাকে ভুলে গেছে, হ্যাঁ, তার চ্যাপ্টার যে ক্লোজ করে দিছে তা কিন্তু নয়, সে মৃত্যুর পরেও তার জন্য বিলাপ করে। সে বলে যে তুমি স্বপ্নের মধ্যে হলেও আমার কাছে আসো। তো এটা হচ্ছে ভিক্টোরিয়ান এজের মানুষদের ভালোবাসা। তারা ভালোবাসাকে কখনো ভুলতো না তারা। দ্য পোয়েম also reflects Victorian attitude towards memory and mourning. Victorians often kept memories of dead loved ones, though photographs, letters, painting and personal objects. ঠিক আছে, তারা ওই মানুষদের ফটোগ্রাফ, ছবি, চিঠি, পেইন্টিং এবং পার্সোনাল জিনিসপত্র তাদের কাছে রেখে দিত। রিমেম্বারিং দ্য ডেথ ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইমোশনাল লাইফ। ইন ইকো, মেমোরি কিপস দ্য বিলাভেড অ্যালাইভ ইন স্পিকারস হার্ট। তার যে স্মৃতি, এই স্মৃতির মধ্যেই সে বেঁচে থাকবে, স্পিকারস হার্ট। আচ্ছা, এরপরে যে তার হচ্ছে যে স্মৃতিগুলা, সে তার যে যৌবনের যে স্মৃতি, এই স্মৃতিগুলাকে সে আঁকড়ায় ধরে আছে। সে বলছে তুমি এভাবে আমার কাছে আসো, আমি তোমাকে ওইভাবে দেখতে চাই। ঠিক আছে, দেখো, অ্যানাদার ইম্পর্ট্যান্ট ভিক্টোরিয়ান অ্যাটিটিউড শোন ইন দ্য পোয়েম ইজ দ্য বিলিভ ইন আফটার লাইফ। তারা কিন্তু আফটার লাইফে বিশ্বাস করতো, তারা কিন্তু রিলিজিয়াস ছিল। সে বলে যে তোমার সাথে আমার এই ঘুমটা যখন ভাঙবে, এই ঘুমটা ভাঙুক হেইভেনে, প্যারাডাইসে, বিকজ ওইখানে আমি তোমাকে যখন পাবো, আমি আমার সম্পূর্ণটা উজাড় করে দিয়ে তোমাকে ভালোবাসতে পারবো, এবং ওইখানে আমি যে তোমার সাথে ইউনাইট হব, যখন দরজাটা খুলবে, তুমি যখন আসবা, ওইখান থেকে আমাদের আর কখনো সেপারেশন হবে না। ওকে, thus eco beautifully reflects Victorian attitude towards death, love and the afterlife. The poem presents death as a painful but normal affair, love as eternal and faithful, and the afterlife as a place of reunion. হ্যাঁ, তিনি এখানে ভিক্টোরিয়ান অ্যাটিটিউডে তিনি মৃত্যুকে দেখিয়েছেন, ভালোবাসাকে দেখিয়েছেন, আফটার লাইফ দেখিয়েছেন। তিনি মৃত্যুকে দেখিয়েছেন পেইনফুল, কিন্তু মৃত্যুটা কেমন? নর্মাল। এটা কষ্টদায়ক কিন্তু এটা নর্মাল এবং ন্যাচারাল। লাভ হচ্ছে ইটারনাল, লাভ হচ্ছে ফেইথফুল। লাভ কেমন হবে? লাভ ইটারনাল হবে, যেই লাভটা কখনো নষ্ট হবে না। হ্যাঁ, এটা ফেইথফুল হবে, বিশ্বস্ততা থাকবে। অ্যান্ড আফটার লাইফ অ্যাজ এ প্লেস অফ রিউনিয়ন। এবং আফটার লাইফকে তিনি কিভাবে দেখিয়েছেন? এটা হচ্ছে একটা রিউনিয়ন। কিসের রিউনিয়ন? যে সেখানে আমরা দুজন আবার মিলিত হবে এবং ওইখান থেকে আমরা আর কখনো হারাবো না, আমরা একে অন্যের কাছেই থাকবো। ওকে, তো এরপর আমরা আসি যে যে হোয়াট মেক্স ইকো অ্যান্ড ডিপলি পার্সোনাল অ্যান্ড ইমোশনাল পয়েন্ট। কেন? দেখো, ইকো by Christina Rossetti is a deeply personal and emotional love poem because it expresses intense feeling of love, loss, memory and longing. Okay, the poem reveals the poem the poem reveals speaker's private emotions as she mourns the loss of his beloved and decide to গেল এখান থেকে পড়ি। ফার্স্ট, দ্য পোয়েম ফিলস ভেরি পার্সোনাল। কেন পার্সোনাল মনে হয়? বিকজ দ্য স্পিকার ডিরেক্টলি স্পিক্স টু হার বিলাভেড। She uses intimate words such as come to me in the silence of dream. তিনি এখানে তার বিলাভেটের সাথে কথা বলছেন, তার পার্সোনাল এক্সপিরিয়েন্স তিনি শেয়ার করছেন, although she was not married. হ্যাঁ, তো তিনি বলছেন যে তুমি সেই তার যে ইন্টিমেসি যে শুধুমাত্র যে শারীরিক ইন্টিমেসি তাও নয়, যে ইমোশনাল ইন্টিমেসি শি ইজ শোয়িং। সে বলছে তুমি স্বপ্নে আমার কাছে আসো, আমি তোমার সাথে দেখা করব, we will have chat together, we will have private conversations, then we'll be close to each other. ঠিক আছে, the poem is also emotional because it expresses pains of separation. তাদের
সেপারেশনের যে দুঃখ এটা এখানে দেখানো হয়েছে। দ্য স্পিকার সাফার্স বিকজ ডেথ হ্যাজ টেকেন অ্যাওয়ে দ্য পার্সন শি লাভস, শি ফিলস লোনলি অ্যান্ড এমটি উইদাউট হিম, হার সরো ক্যান বি ফেল্ট ইন দ্য কোয়াইট অ্যান্ড স্যাড অ্যাটমসফিয়ার অফ দ্য লাইফ, এই অফ দ্য পয়েম। তিনি এই কবিতার মধ্যে তার যে কষ্ট এটা কিন্তু আমরা অনুভব করতে পারছি। তিনি বলছেন কাম ব্যাক ইন টিয়ার্স, হ্যাঁ তিনি বলছেন কাম ব্যাক ইন টিয়ার্স, তিনি আবার বলছেন কাম উইথ মি সফট রাউন্ডেড চিক্স। তিনি তার যে বিলাভেটকে তিনি হারায় ফেলেছেন, তিনি তার বিলাভেটকে হারায় ফেলেছেন, তাকে দেখার জন্য তিনি বলছেন যে তুমি সেই আগের মতো আমার কাছে আসো, তুমি যে আগে যখন আমার কাছে আসতে তুমি ঠিক সেভাবে আমার কাছে আসো, সো দ্যাট আই ক্যান ফিল অ্যান ইস্টাসি। ইস্টাসি শব্দের অর্থ হলো পরমানন্দ, আমি যেন সে পরমানন্দ পাই। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, কাম ব্যাক ইন টিয়ার্স, তুমি যে আমার কাছে আসবা তোমার যে আগের স্বরূপে, তুমি যে সে আগের স্বরূপে আমার কাছে আসবা, তোমার যে সুগঠিত দেহ, তোমার যে উজ্জ্বল চোখ, এগুলা নিয়ে তুমি আমার কাছে আসবে, আমি প্রচণ্ড পরিমাণে ইস্টাসি পাবো, প্রচণ্ড পরিমাণে আমি আনন্দ পাবো। কিন্তু এই আনন্দটা তো চিরস্থায়ী নয়। দেখো এখানে বোঝাচ্ছে পেইন অফ সেপারেশন, এই আনন্দটা তো চিরস্থায়ী নয়। তুমি যখন চলে যাবে, আমার এই ঘুমটা যখন ভেঙে যাবে, আমি কান্নায় ভেঙে পড়বো, আমি তোমাকে আর দেখতে পাবো না, তো এর চেয়ে তো কষ্টের কোনো কিছু হতে পারে না, তাই না? তারপর তিনি বলছেন দ্য পোয়েম অলসো বিকামস ইমোশনাল দো দ্য স্পিকার্স মিক্সড ফিলিং অফ জয় অ্যান্ড সরো। হ্যাঁ, তিনি বলছেন যে এই যে স্বপ্ন কত মধুর, কতই না সুমধুর, কিন্তু এটার মধ্যে তিক্ততা আছে, তিক্ত মিষ্টি মিক্সচার, হ্যাঁ মিশ্রিত একটা মধুর এটা। কেন? বিকজ এই যে তুমি চলে যাবা, আমি তোমাকে দেখতে পাচ্ছি ঠিক আগের স্বরূপে, আমি তোমাকে দেখতে পাচ্ছি, উই আর হ্যাভিং অ্যান ইন্টিমেট টাইম, হ্যাঁ উই আর হ্যাভিং অ্যান ইন্টিমেট টাইম, উই আর হ্যাভিং এ গুড টাইম, উই আর লাভিং ইচ আদার, বাট তুমি তো চলে যাবা, দ্যাটস ওয়াই এটা হচ্ছে এখানে তিক্ততা আছে। তিনি তার হচ্ছে লাস্ট স্ট্যান্জাতে দ্য লঙ্গিং বিকামস মোর স্ট্রঙ্গার, তার যে আকাঙ্ক্ষা এটা আরও স্ট্রঙ্গার হয়ে যায়, তিনি তাকে কাছে পেতে চান। শি ওয়ান্টস টু হ্যাভ হার বিলাভেড জাস্ট ক্লোজ টু হিম, শি ওয়ান্টস টু হাগ হিম, শি ওয়ান্টস টু কিস হিম, শি ওয়ান্টস টু হ্যাভ অ্যান ইন্টিমেট টাইম উইথ হিম। ওকে, thus echo is a deeply personal and emotional love poem because it expresses private grief, faithful love and painful longing, and the hope of reunion through dreams and memory. আশা করছি আমরা এই প্রশ্নগুলো সবাই বুঝতে পারছি। আচ্ছা, এখানে প্যারাডাইস 3-এর এ আর বি আমি একটু পরে পড়াই, আমি তোমাদেরকে আগে এই প্রশ্নটা পড়াই, এটা ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইকো। ইকোর এই যে টাইটেলটা, এটা কি জাস্টিফাইড, এটা কি উপযুক্ত? দেখো, দ্য টাইটেল ইকো ইজ ভেরি মিনিংফুল অ্যান্ড পারফেক্টলি সুটস দ্য পোয়েম। ইন অ্যান ইকো ইজ এ রিপিটেড সাউন্ড অর ভয়েস দ্যাট কামস ফ্রম আফটার বিং রিফ্লেক্টেড, প্রতিধ্বনি হওয়া। ইকো মানে কি? প্রতিধ্বনি হওয়া। দ্য পোয়েম, দ্য টাইটেল সিম্বলাইজেস দ্য রিপিটেড রিটার্ন অফ মেমোরি। এই যে ইকো কি জিনিস, তুমি একটা জায়গাতে, খোলা জায়গাতে গিয়ে যদি তোমার নিজের নামটা বলো, কিছুক্ষণ পর কিন্তু ওইটা কিন্তু আবার ফিরে আসবে তোমার কাছে। তো এখানে তিনি বলছেন দ্য রিপিটেড রিটার্ন অফ দ্য মেমোরি অফ হার বিলাভেড, অফ লাভ, অফ লঙ্গিং অ্যান্ড ইমোশনাল পে, এটা যে বারবার তার কাছে ফিরে আসছে, প্রতিধ্বনি হয়ে আসছে, তিনি ইকো দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন। অলদো দ্য বিলাভেড ইজ ডেড অ্যান্ড ফিজিক্যালি অ্যাবসেন্ট, হিজ প্রেজেন্স রিটার্নস এগেইন অ্যান্ড এগেইন লাইক অ্যান ইকো ইন দ্য স্পিকার্স হার্ট অ্যান্ড মাইন্ড, দেয়ারফর দ্য টাইটেল ইজ ফুললি জাস্টিফাইড। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, ফার্স্টলি, the title is appropriate because the speaker constantly hears the echo of the past in her memory. তিনি আগের যে তার মেমোরিগুলা, এটা তার কাছে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। ইভেন দো দ্য বিলাভেড ইজ গান, হিজ ভয়েস, ফেস, প্রেজেন্স স্টিল রিটার্ন ইন হার থ্রু মেমোরি। তার যে ভয়েস, তার শরীর, তার চেহারা, এগুলো সব কিছু তার কাছে বারবার ফিরে আসছে। দ্য স্পিকার ক্যানট ফরগেট হিম
তাকে ভুলতে পারছে না। দিস মেমোরিজ কন্টিনিউ টু লিভ ইনসাইড হার, তার মধ্যে এটা থেকেই যাচ্ছে। দিস ইজ ক্লিয়ার ইন দ্য রিপিটেড কল কাম টু মি ইন দ্য সাইলেন্স অফ দ্য নাইট। এজন্য তিনি চাচ্ছেন তুমি আমার কাছে আবার ফিরে আসো। দ্য রিপিটেড প্লি sounds like an echo of her endless longing. The beloved may be absent, but his memory repeatedly coming back. হ্যাঁ, মানে বারবার প্রতিধ্বনি হয়ে তার কাছে আসছে। তার বিলাভেড নাই, কিন্তু তার যে স্মৃতি, তার স্মৃতি সব সময় তাকে হন্ট করে বেড়াচ্ছে। এজন্য সে তাকে চায় যে এই স্মৃতিগুলা তার কাছে, সে চায় তার সামনে যেন তার বিলাভেডটা অন্তত একবারের জন্য হলেও যেন সে আসে। আচ্ছা, second, the title reflects the idea of repetition, which is very important in the poem. Rossetti repeatedly uses the word and phrases such as come back to me in dreams. This repeated expression sounds like echo. They create a musical pattern in the poem and also emphasize the speaker's deep emotional desire. The repetition shows that her longing does not end. It returns again and again, just an echo returns after a sound. এই যে যখন কোনো সেন্টেন্সের মধ্যে কোনো একটা ওয়ার্ডের রিপিটেশন হয়, কি বললাম, তখন সেটাতে একটা ইমোশনাল বন্ড, একটা হচ্ছে তোমার এমফাসাইজ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। একটা কবি কোনো ওয়ার্ডের রিপিটেশন যখন করেন, এগুলো বোঝানোর জন্য তিনি রিপিটেশন করেন। তো এখানে কি, যেরকম একটা ইকো হলে বারবার সেই ধ্বনিটা তোমার কাছে ফিরে আসবে, বারবার এই ওয়ার্ডগুলা যেন কবিতার মধ্যে ফিরে আসছে, যেখানে তার ডিপ ইমোশনাল ডিজায়ারগুলো বোঝানো হয়। ওকে, দেন the title also symbolizes the echo of love. Although death has separated the lovers, love still remains alive. The speaker's love continue to return in her heart through feelings. হ্যাঁ, এই ভালোবাসাটা কেমনে ফিরে আসতেছে ইকো হয়ে? থ্রু ফিলিংস, থ্রু ড্রিমস অ্যান্ড থ্রু মেমোরিজ। এগুলা হয়ে তার অনুভূতি, তার স্বপ্ন এবং তার স্মৃতি হিসাবে বারবার ফিরে আসছে। দ্য বিলাভেড প্রেজেন্স ইজ নো লঙ্গার ফিজিক্যাল বাট ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল। দিস ইমোশনাল রিটার্ন ক্যান বি আন্ডারস্টুড অ্যাজ অ্যান ইকো অফ পাস্ট লাভ। এগুলাই কিন্তু ইকো। দ্য লাইন পালস ফর পালস, ব্রেথ ফর ব্রেথ, এগুলোও কিন্তু এক ধরনের ইকো, একই লাইনের একই ওয়ার্ডের বারবার রিপিটেশন। অ্যানাদার রিজন দ্য টাইটেল ইজ সুইটেবল ফর দ্য ইম্পর্টেন্স অফ ড্রিম ইন দ্য পোয়েম। ড্রিম অ্যাক্ট লাইক ইকোস অফ রিয়ালিটি। হ্যাঁ, ইন ড্রিমস দ্য বিলাভেড ব্রিফলি রিটার্নস বাট অ্যাজ এ রিফ্লেকশন অফ দ্য পাস্ট। The speaker says, come in the speaking silence of dreams do not bring the beloved fully back. হ্যাঁ, এটা হচ্ছে তোমার রিয়েলিটির একটা ইকো, বাস্তবতার একটা ইকো, যে হ্যাঁ, স্বপ্নের দ্বারা সে ফিরে আসবে, কিন্তু তার স্থায়িত্বটা হবে অল্প সময়ের জন্য। হ্যাঁ, দিস ইজ শোয়িং দ্য রিয়ালিটি। হ্যাঁ, ড্রিম ডু নট ব্রিং দ্য বিলাভেড ব্যাক, ইনস্টিড they bring only a temporary reflection of echo of the presence. ওই তার যে প্রেজেন্সের জাস্ট একটা ইকো, এই যে তুমি যে একটা কথা বললা, ওই ইকো যে তোমার কাছে আসে, ওটা কি থেকে যায় তোমার কাছে? না, জাস্ট আফটার মোমেন্ট দ্য ইকো ভ্যানিশেস। ঠিক সেরকমই ওই হয়তো বা এক মুহূর্তের জন্য তার প্রেজেন্স সে অনুভব করতে পারবে, কিন্তু তারপরে সেই ইকোর মতোই ওইটা মিলায়ে যাবে। ঠিক আছে? দ্য টাইটেল অলসো ক্যারিজ স্পিরিচুয়াল মিনিং। এখানে একটা স্পিরিচুয়াল মিনিং পাওয়া যায়। দ্য স্পিকার হোপস ফর রিউনিয়ন ইন প্যারাডাইস হোয়ার দ্য সোলস মিট এগেন। Until the final reunion happens, she experiences only echo of that love through memory and dream. The beloved presence reaches her indirectly like a distant voice. হ্যাঁ, তার যে প্রেজেন্স ওই ইকোর মতোই ডিস্টেন্ট, দূর থেকে যে ইকো ভেসে আসে, ঠিক সেরকম তার কাছে বারবার ভেসে আসছে। Thus, the title echo is fully justified. It symbolizes repeated memory, returning love, emotional longing, dreams, and the spiritual connection. Just as an echo repeated a sound, the speaker repeatedly expresses the return of love and loss. Therefore, the title beautifully captures the central meaning and the emotional essence of the poem. Okay? এরপর দেখো লাস্ট ওয়ান, যে সিম্বল, এখানে কি কি সিম্বল এখানে ব্যবহার করা হচ্ছে।
দেখো আমরা শর্টলি পড়ি। এখানে ইম্পর্টেন্ট সিম্বল টু এক্সপ্রেস দ্য থিম, তিনি এখানে যে থিমগুলো আছেন থিমগুলোকে এক্সপ্রেস করার জন্য অনেক সিম্বল তিনি ব্যবহার করেছেন। ভালোবাসা, লস, মেমোরি, লংিং, ডেথ অ্যান্ড স্পিরিচুয়াল রিউনিয়নকে তিনি থিম আকারে ব্যবহার করা হয়েছেন। প্রথমত দ্য ইম্পর্টেন্ট সিম্বল ইজ নাইট, তিনি নাইটকে সিম্বল হিসাবে ব্যবহার করেছেন। হিয়ার নাইট সিম্বলাইজেস লোনলিনেস, সরো, সাইলেন্স অ্যান্ড সেপারেশন। এখানে তিনি নাইটকে কি সিম্বলাইজ করেছেন? তিনি নাইটকে লোনলিনেস, সরো, সাইলেন্স এবং সেপারেশন দ্বারা তিনি সিম্বলাইজ করেছেন। দেন তিনি ড্রিমকে সিম্বলাইজ করেছেন। ড্রিমকে কি দ্বারা সিম্বলাইজ করেছেন তিনি? দ্য ড্রিম সিম্বলাইজেস এ ব্রিজ বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, জীবন এবং মৃত্যুর মাঝখানে তিনি একটা ব্রিজ হিসাবে ব্যবহার করেছেন, একটা জাংশন হিসাবে তিনি ব্যবহার করেছেন এখানে ড্রিমকে। ঠিক আছে, তাহলে এখানে আবার দেখো যে সানলাইট অন এ স্ট্রিম, এখানে তিনি এটা ব্যবহার করেছেন। এটা রিপ্রেজেন্ট করে কাকে? বিউটি, পিউরিটি অ্যান্ড ওয়ার্মথ অ্যান্ড লাইফ। এটা সিম্বলাইজ করে হচ্ছে দিস ইমেজ symbolizes the beloved beauty and the freshness of memory। এই যে তার যেই সৌন্দর্য এবং তার যে মেমোরিটা, তার বিলাভেড যে মারা গেছে তার কি স্মৃতিগুলা কি মানে ধোঁয়াশা হয়ে গেছে? না, এখনো তার স্মৃতিতে সে ফ্রেশ আছে, এখনো সে একদম পরিষ্কার দেখতে পাচ্ছে তার বিলাভেডকে। ওকে, দেন প্যারাডাইস। প্যারাডাইস কাকে সিম্বলাইজ করে? প্যারাডাইস সিম্বলাইজেস হেভেন, ইটার্নাল পিস, হ্যাপিনেস অ্যান্ড রিউনিয়ন আফটার ডেথ। তাহলে প্যারাডাইস সিম্বলাইজ করছে হেভেনকে, ইটার্নাল পিসকে। ইটার্নাল পিস ওই যে মৃত্যুর পরে তারা যে মানে ইটার্নাল যে পিস পাবে, আধ্যাত্মিক যে শান্তি পাবে, তাদের যে হ্যাপিনেস। কেন হ্যাপিনেস? কারণ ওইখানে মিলিত হওয়ার পর তারা আর কখনো বিচ্ছেদ হবে না তাদের মধ্যে। হ্যাঁ, তো এগুলা হচ্ছে এখানে সিম্বলাইজ করে। এরপর আমরা আসি ডোর। ডোর কাকে সিম্বলাইজ করে? দ্য ডোর সিম্বলাইজেস দ্য এন্ট্রেন্স ইন দ্য আফটার লাইফ। আফটার লাইফের তোমার যে প্রত্যাবর্তন, তোমার যে প্রবেশ, এটাকে সিম্বলাইজ করছে হলো ডোর। ফাইনালি ইকো। ইকো কিন্তু এখানে সিম্বল। এটা কাকে সিম্বল করে? দিস সিম্বলাইজেস দ্য রিপিটেড রিটার্ন অফ মেমোরি, লাভ অ্যান্ড লংিং। বারবার যে তোমার স্মৃতির যেই রিপিটেশন, ভালোবাসার যে রিপিটেশন এবং লংিংয়ের যে রিপিটেশন, এটা হচ্ছে ইকোকে সিম্বলাইজ করে। ঠিক আছে, ওকে। তো আমাদের হাতে একদমই সময় নাই, 58 বেজে গেছে। তো এই দুইটা প্রশ্ন তোমাদেরকে পড়াতে পারলাম না, যে প্যারাডাইস কাকে সিম্বলাইজ করে। এটা একদম সহজ একটা প্রশ্ন, দেখি কতদূর ইয়ে হয়, একটু পড়াই। ইকো। In Eco, the word paradise carries a deep symbolic meaning. It symbolizes heaven, eternal peace, spiritual happiness and reunion after death. ওখানে যেটা দেখলাম এটা হচ্ছে তোমার ব্রড ফর্ম। Though this symbol, Christina Rossetti expresses hope, faith and desire for everlasting union with the beloved. The idea, এরা আসার সময় পায় না। The idea of paradise gives the poem both religious depth and emotional comfort. দেখো, in the poem the speaker is suffering. In the poem the speaker is suffering because she has lost her beloved. She longs to meet him again and escape the pain of separation. তিনি তাকে হারায় ফেলেছেন, তিনি তার সাথে আবার দেখা করতে চান, সেপারেশনের যে কষ্ট এটা তিনি ভুলতে চান। While dreams allow temporary reunion, they do not last. মানে এখানে তিনি স্বপ্নের মধ্যে দিয়ে তার বিলাভেডকে দেখতে পাচ্ছেন, কিন্তু এটা তো আবার হারিয়ে যাবে, সে তো হারিয়ে যাবে। দ্যাটস ওয়াই সে চাচ্ছে যে আমাদের পরবর্তী যেই দেখা, এই যে আমার যে ঘুমটা, এই ঘুমটা যেন স্বর্গে গিয়ে ভাঙে, প্যারাডাইসে গিয়ে ভাঙে। কেন? কারণ ওইখানে গিয়ে যেন ভাঙে, হুজ ওয়েকনিং শুড হ্যাভ বি ইন প্যারাডাইস। প্যারাডাইসে যেন আমাদের ঘুম ভাঙে। কেন? কারণ ওইখানে আমাদের একটা ইটার্নাল ইউনিয়ন হবে, যেখানে আমি আমার সম্পূর্ণটা দিয়ে, হোয়ার সোলস ব্রিমফুল অফ লাভ অ্যাবাইড অ্যান্ড মিট, যেখানে তোমার সাথে আমার দেখা হবে এবং আমি আমার সম্পূর্ণটাকে দিয়ে তোমাকে ভালোবাসতে পারবো, এবং সেখানে থেকে আমাদের আর কখনো কিন্তু ইয়ে হবে না, সেপারেশন হবে না।
দেখো, দ্য সিম্বল অফ প্যারাডাইস ইজ ক্লোজলি কানেক্টেড টু ভিক্টোরিয়ান রিলিজিয়াস বিলিভ। ডিউরিং দ্য ভিক্টোরিয়ান এজ মেনি পিপল বিলিভড স্ট্রংলি ইন হেভেন অ্যান্ড লাইফ আফটার ডেথ। এটা একটা ভিক্টোরিয়ান বিলিভ, ভিক্টোরিয়ান মানুষজন এটাকে বিশ্বাস করতো। Rossetti's use of paradise reflects the Christian faith. She presents death not as a complete end of life but as a path towards spiritual reunion and eternal love. তিনি মৃত্যুকে এখানে একটা শেষ জানাচ্ছেন না, তিনি এটাকে একটা পরবর্তী পথ, ইটার্নাল পিসের প্রতি এবং স্পিরিচুয়াল রিউনিয়ন, আবার যে তাদের আধ্যাত্মিক যে মিলন, এটার তিনি একটা রাস্তা তিনি দেখাচ্ছেন। প্যারাডাইস অলসো সিম্বলাইজেস কমফোর্ট অ্যান্ড হোপ। এখানে তিনি আশা দেখাচ্ছেন। তিনি বলছেন যে তোমার সাথে আমার যখন দেখা হবে তখন আমরা কখনো পৃথক হব না। হ্যাঁ, সেখানে আমি তোমাকে আমার সম্পূর্ণটা দিয়ে আমি তোমাকে ভালোবাসতে পারবো। সো দিস ইজ কমফোর্টিং দ্য পয়েট অ্যান্ড অলসো দিস ইজ ক্রিয়েটিং এ হোপ ইনসাইড দ্য পয়েট। ওকে, থাস প্যারাডাইস সিম্বলাইজেস হেভেন, পিস, ইটার্নাল লাভ অ্যান্ড রিউনিয়ন আফটার ডেথ, এগুলাকে সিম্বলাইজ করে। লাস্ট প্রশ্ন দেখো, যে এক্সপ্লেইন হাউ পয়েট ব্লেন্ড স্পিরিচুয়াল লঙ্গিং উইথ আর্থলি লাভ। স্পিরিচুয়াল লঙ্গিং এবং আর্থলি, পৃথিবীর ভালোবাসা এবং স্পিরিচুয়াল যে তাকে যে চাওয়া, এটাকে তিনি কিভাবে ব্লেন্ড করেছেন এখানে। দেখো, এখান থেকে পড়ি। ফার্স্ট, দ্য পোয়েম এক্সপ্রেসেস আর্থলি লাভ থ্রু দ্য স্পিকারস ডিপ ইমোশনাল অ্যাটাচমেন্ট টু হার বিলাভেড। শি মিসেস হিম গ্রেটলি অ্যান্ড লংস টু সি হিম। সে তাকে প্রচণ্ড পরিমাণ মিস করে, সে আবার তাকে দেখতে চায়। ফ্রম দ্য বিগিনিং দ্য হিউম্যান লাভ ইজ ক্লিয়ার ইন দ্য রিপিটেড প্লি কাম টু মি ইন দ্য সাইলেন্স অফ নাইট। এটা এই রিপিটেশন দ্বারা আমরা বারবার বুঝতে পারি সে তাকে কতটা ভালোবাসে, সে তার যে সেপারেশনে তিনি কতটা দুঃখ পাচ্ছেন। হ্যাঁ, এখানে তার ইন্টেন্স ডিজায়ার অফ রিউনিয়ন আমরা দেখতে পাই। ওকে, এরপর দেখো, রোসেট্টি অলসো শোস আর্থলি লাভ থ্রু ভিভিড মেমোরিজ অফ দ্য বিলাভেডস অ্যাপিয়ারেন্স। তিনি তাদের যে পৃথিবীর ভালোবাসা, এটা তার মেমোরি দিয়ে, তার ভিভিড ইমেজারি দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করছেন। তার শারীরিক সৌন্দর্য, তার চোখের বর্ণনা তিনি দিয়েছেন। ঠিক আছে, দিস লাইন্স ফোকাস অন ফিজিক্যাল বিউটি অ্যান্ড লাভিং মেমোরিজ। দ্য স্পিকার রিমেম্বার্স হিজ ফেস, চিক্স অ্যান্ড ব্রাইট আইস উইথ গ্রেট অ্যাফেকশন। সাচ ডিটেলড ডিসক্রিপশন শোজ দ্যাট হার লাভ ইজ রিয়াল, ইন্টিমেট অ্যান্ড ডিপলি পার্সোনাল। ওকে, then at the same time the poem expresses spiritual longing, তাদের স্পিরিচুয়ালি তাকে পাওয়ার যে তার আকাঙ্ক্ষাটা, এটা এখানে দেখানো হচ্ছে। দ্য স্পিকার নোস দ্যাট রিয়াল রিউনিয়ন ইজ ইম্পসিবল ইন দ্য আর্থলি লাইফ বিকজ ডেথ হ্যাড সেপারেটেড দেম, দেয়ারফর শি লুকস বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড টুয়ার্ডস ড্রিমস অ্যান্ড দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এ কারণে মানে পৃথিবীতে তাদের মৃত্যু হয়ে গেছে এবং পৃথিবীতে তাদের সাথে আর তো দেখা তার পসিবল নয়। এ কারণে সে তাকে আরেকবার তাকে সে চাচ্ছে, সে মৃত্যুর পর তাকে সে চাচ্ছে। ঠিক আছে, ড্রিমস বিকাম এ ব্রিজ বিটুইন আর্থলি লাইফ অ্যান্ড দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। শি সেজ, কাম টু মি ইন দ্য স্পিকিং সাইলেন্স অফ ড্রিম, হিয়ার ড্রিমস অ্যালাউস টেম্পোরারি ইউনিয়ন বিয়ন্ড নর্মাল হিউম্যান লিমিটস। তো এই কারণে তিনি চাচ্ছেন যে মৃত্যুর পরে তার সাথে যেন একবার তার দেখা হয়। স্পিরিচুয়াল লঙ্গিং বিকাম স্ট্রঙ্গার উইথ দ্য ইমেজ অফ প্যারাডাইস। রোসেট্টি রাইটস, হুজ ওয়েকনিং শুড হ্যাভ বিন ইন প্যারাডাইস। এরপর তিনি কি বলছেন, তিনি সে চাচ্ছেন যেন স্বর্গে তাদের দেখা হয়, আমার ঘুমটা যেন স্বর্গে ভাঙে, যেখানে তোমার সাথে আমার আর কখনো সেপারেশন হবে না। দ্য লাইন হোয়ার সোলস ব্রিমফুল অফ লাভ অ্যাবাইড মিটস, এবং তিনি বলছেন ওইখানে আমি আমার সম্পূর্ণটুকু দিয়ে তোমাকে ভালোবাসতে পারবো। দ্য ওয়ার্ড সোলস সাজে স্পিরিচুয়াল এক্সিস্টেন্স, এখানে তিনি আর শরীরের কথা বলছেন না, তিনি আত্মার কথা বলছেন। হোয়াইল লাভ কিপস দ্য ইমোশনাল হিউম্যান কানেকশন অ্যালাইভ। তাহলে এখানে তিনি সোল দ্বারা আত্মা মানে স্পিরিচুয়াল বিষয় তিনি বোঝাচ্ছেন এবং ভালোবাসা দ্বারা হিউম্যান এক্সিস্টেন্সকে বোঝাচ্ছেন। এখানে তিনি একটা ব্লেন্ডিং করেছেন। দেখো, থাস Christina Rossetti successfully blends spiritual longing with earthly love through dreams, memory, religious imagery, and emotional expression. The poem shows that the true love, can rise above death and continue in spiritual world. Okay? সো আশা করছি আজকের প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।